কেমন আছো ছোট্ট বন্ধুরা? নোভা একাডেমি কেয়ার পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের পাঠের বিষয় বাংলা প্রথম পত্র বইয়ের পার্ট 13 অর্থাৎ দানবীর মহসিন। এখানে কিন্তু আমরা একটা ব্যক্তির জীবনা চরিত্র নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজী মোহাম্মদ মহসিনের যে গুণগুলো ছিল, সততা, ক্ষমা, মানবতা, এই গুণগুলো কিন্তু আমরা এই গল্পে মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমি আছি লিখন, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে। চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেতে কিন্তু আমাদের দেখে নিব আমরা আজকের পাঠে শেষে কি কি শিখব, বা আমাদের আজকের শিখন ফলগুলা কি কি। আমরা হাজী মোহাম্মদ মহসিনের মহৎ জীবনের কিছু মহৎ গুণ উপলব্ধি করতে পারবো, যেমন ক্ষমাশীলতা, পরম উদারতা, ত্যাগ, এরকম অনেক গুণ আমরা উপলব্ধি করতে পারবো। এবং এই গুণগুলা আমাদের নিজের লাইফে প্রয়োগ করতে শিখতে হবে। যে একজন মানুষ, তাকে ক্ষমা করা, এটা কিন্তু একটা মহৎ গুণ। অপকারীর উপকার স্বীকার করা, এই গুণটারও কিন্তু সুন্দর একটা উদাহরণ আমরা দেখতে পারবো। চলো কথা না বলে আজকের আমাদের পাঠটা শুরু করা যাক। তার আগে আমরা কিন্তু কিছু শব্দের অর্থ জেনে নিব, কারণ যখন পাঠটা পড়বো শব্দ অর্থ জানলে আমাদের কিন্তু পাঠটা বোঝা আরও সুবিধা হবে আজকের পড়াটা। তাহলে প্রথম শব্দ অর্থ কি? কৃতজ্ঞ। কৃতজ্ঞ কি? উপকারীর উপকার স্বীকার করে যে। এর পরবর্তী শব্দ আছে ট্রাস্ট, কমিটি অথবা সংগঠন। দেখভাল শব্দের অর্থ তোমরা সবাই জানো, দেখাশোনা করা। আমরা এই শব্দ অর্থগুলো আরও একটু ভালোভাবে বোঝার জন্য কিছু উদাহরণস্বরূপ বাক্যও যুক্ত করেছি। চলো আমরা বাক্যগুলো একবার দেখি। কৃতজ্ঞ দিয়ে গঠিত বাক্য হচ্ছে, বিপদের সময়ে সাহায্যকারীর প্রতি আমাদের সর্বদাই কৃতজ্ঞ থাকতে হবে। ট্রাস্ট, মহসিন দান করা অর্থ দেখভালের জন্য একটা সামাজিক সংগঠনমূলক ট্রাস্ট গঠন করতে চেয়েছিলেন। দেখভাল, পিতামাতা অবর্তমানে ছোট ভাই বোনদের সুন্দরভাবে দেখভাল করা বড়দের প্রধান দায়িত্ব। এখন এইখানে ট্রাস্ট, ইংরেজি শব্দ আছে কিন্তু ট্রাস্ট তার বাংলা মানে হচ্ছে বিশ্বাস। বাট বাংলায় যে ট্রাস্ট আছে এর অর্থ কি? কমিটি অথবা সংগঠন। তাহলে আশা করি তোমাদের এটা সবারই মনে থাকবে। পরবর্তীতে আমাদের গল্পে আমরা শুরু করব। প্রথমত আমি একটু ডিসক্রাইব করছি গল্পটা কেমন। এখানে মূলত মহসিন, হাজী মোহাম্মদ মহসিনের প্রথমত একটা গুণ নিয়ে আলোচনা করা হবে। এরপর তিনি জন্মগ্রহণ করেন বা তিনি তার জীবনটা কীভাবে পার করেছেন এটা বলা হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজী মোহাম্মদ মহসিন যখন ঘুমিয়েছিলেন তখন তার ঘরে একটা চোর ঢুকে। সো ওই চোরকে খোঁজার জন্য দেখো তিনি কিন্তু চেষ্টা করছেন। আমরা গল্পটা পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবো। চলো আমরা দেরি না করে আমাদের গল্পটা শুরু করা যাক। গভীর রাত, চারিদিকে নীরব। হাজী মোহাম্মদ মহসিন ঘুমিয়ে আছেন। তাহলে আমরা একটু নামটা খেয়াল রাখবো, হাজী মোহাম্মদ মহসিন। তাহলে দানবীর মহসিনের পুরো নাম। শেষ রাতে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে আলো জ্বালালেন, কিন্তু ঘরে তেমন কিছুই দেখতে পেলেন না। তার মনে হলো ইঁদুর হতে পারে, হয়তো খাটের নিচে লুকিয়ে আছে। তিনি খাটের নিচে তাকালেন, দেখলেন একজন লোক। লোকটাকে বের হয়ে আসতে বললেন। ভয়ে লোকটি বের হতে চাইল না। তাহলে এই যে দেখতে পাচ্ছি চোর, যাকে বের হয়ে আসতে বলা হচ্ছে, কিন্তু ও বের হচ্ছে না। কারণ বের হলে হয়তো বা তাকে মারা হবে বা তাকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হবে, আইনের কাছে দিয়ে দেওয়া হবে, তাই না? চলো এর পরবর্তী দেখি কি করা হয় তাকে নিয়ে। সো হাজী মোহাম্মদ মহসিন তার পাহারাদারকে ডাকলেন। সে লোকটিকে বের করে আনলো। পাহারাদার লোকটিকে থানায় দিতে চাইল। লোকটি ভয় পেয়ে কাঁপছে। হাজী মোহাম্মদ মহসিন বললেন, তুমি ঘরে ঢুকেছ কেন? লোকটি বলল, অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর। তিনি লোকটির অভাবের কথা মনে দিয়েই শুনলেন। তার দয়া হলো। তিনি লোকটিকে টাকা পয়সা দিয়ে বললেন, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও, গ্রামে বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। এই যে দেখো, লোকটা বের হতে চাচ্ছিল না, পাহাড়ে তাকে থানায় দিতে চাইলো। খুব স্বাভাবিকভাবে আমরা যখন একটা চোর দেখি আমরা কিন্তু প্রথমেই তাকে মার দেওয়া শুরু করে দেই। কিন্তু এই যে হাজী মোহাম্মদ মহসিন কিন্তু সবার মতন কাজটা করে নাই। তিনি তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলো। এই যে ঘরে ঢুকেছে কেন, বা ঘরে ঢোকার পরবর্তীতে তাকে থানায় না দিয়ে
তাই কিন্তু কিছু অর্থ সামগ্রী দিয়ে সে যাতে একটা ব্যবসা শুরু করতে পারে, তার জীবনটা যাতে ভালোভাবে পরবর্তী জীবনটা চালাতে পারে, ওই কাজটাই কিন্তু করে 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 দিল। সো এই যে দেখতে পাচ্ছি হাজী মোহাম্মদ মহসিন তাকে কিছু টাকা দিচ্ছেন এবং কি বলছেন, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও, গ্রামে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। তাহলে তাকে স্বাবলম্বী হওয়ার কথা বলছেন। এর পরবর্তীতে দেখো, আনন্দে লোকটির কান্না পেয়ে গেল। কার কান্না পেয়ে গেল? যে লোকটি চোর বা যে চুরি করতে এসেছিল সে অর্থে অনেক কৃতজ্ঞ হলো। তাহলে হাজী মোহাম্মদ মহসিনের উপর কিন্তু সে কৃতজ্ঞ হলো। পরদিন সে সবাইকে এই ঘটনা বলল। লোকেরা বলল, মহসিন সত্যিই মহৎ। হাজী মোহাম্মদ মহসিন জন্ম 1732 সালে ভারতের হুগলিতে। তাহলে আশা করি এটা সবাই মনে রাখবা, 1732 সালে ভারতের হুগলিতে হাজী মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন। তার পিতা ধনী ব্যক্তি ছিলেন। পিতার কাছ থেকে তিনি প্রচুর সম্পত্তি পান। এই সম্পত্তি তিনি মানুষের সমাজের কল্যাণে ব্যয় করেছেন। 1812 সালে তিনি দানবীর মহসিন মৃত্যুবরণ করেন। তাহলে এই গল্পটার মাধ্যমে কিন্তু আমরা দানবীর মহসিনের একটা ব্যক্তিত্ব সম্পর্কে একটা আংশিক ধারণা পাই। এবং তার এখনও কিন্তু বাংলাদেশে অনেক অনেক জায়গায় দানবীর মহসিনের নামে অনেক স্থাপনা, স্কুল, কলেজ, বিভিন্ন ট্রাস্ট, কমিটি, সংগঠন আছে। তো এই যে দেখো দানবীর মহসিন, এটা কিন্তু একটা পদবি, মানে এটা হচ্ছে তাদেরকে দান দান করার গুণটার কারণে কিন্তু তাকে এই দানবীর পদবিটা দেওয়া হয়েছে। তার মূল নাম কি? হাজী মোহাম্মদ মহসিন। তাকে দানবীর মহসিন, দানশীলতা গুণটির কারণে দানবীর মহসিন নামে ডাকা হয়। চলার পরবর্তী তোমাদের বইয়ের কিছু যুক্তবর্ণ আমরা দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদের ম যোগ ম যোগ মর যুক্তবর্ণ হলে নতুন শব্দ আমরা কি লিখতে পারি? সম্মান অথবা আম্মা। আশা করি তোমরা সম্মান অথবা আম্মা দিয়ে নতুন একটা বাক্য তৈরি করতে পারবে। এর পরবর্তীতে দেখো তোমাদের দেওয়া আছে কৃতজ্ঞ। তাহলে বর্গীয় যোগ নিয়, জ্ঞান অথবা বিজ্ঞান। আশা করি তোমরা এই শব্দগুলো দিয়েও একটা বাক্য তৈরি করতে পারবে নিজে নিজে। সম্পত্তি, ময় প আছে, তয় ত আছে। তাহলে ময় প দিয়ে আমরা কি লিখতে পারি? ম যোগ প, সম্পর্ক। তয় ত, আশা করি তোমরা এটা সবাই জানো যে ত যোগ ত এটা কিন্তু ও না, এটা কিন্তু তয় ত। ও হলে উপরে মাত্রা হতো না, তাহলে ওর উপরে মাত্রা হয় না, তয় তর উপরে মাত্রা হয়, ত হস্ত। উত্তর অথবা সম্পর্ক। ট্রাস্ট, দন্তস্বয় ট, দন্তস্বয় যোগ ট কষ্ট, আর দন্তস্বয় টয় রাফলা যদি বলো তাহলে কিন্তু এখানে রাষ্ট্র দেওয়া যায়। আশা করি তোমাদের বইয়ের যুক্তবর্ণগুলো তোমরা বুঝতে পেরেছো এবং সহজভাবে ভাঙার যে টেকনিকটা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী তোমাদের বইয়ের কিছু বিপরীত শব্দ দেওয়া আছে যেটা তোমাদের পরীক্ষায় আসে। তাহলে আমাদের বিপরীত শব্দগুলা দেখো। ব্যয়, ব্যয় মানে খরচ হয়ে যাওয়া। ব্যয়ের বিপরীত কি? আয়। তাহলে আয় দিয়ে একটা বাক্য কেমন হবে? সৎ পথে আয় করা মানুষের জীবনে অন্যতম শ্রেষ্ঠ সম্মান। তাহলে আমরা কিন্তু সবাই সৎ পথে আয় করার চেষ্টা করব। ভয়ের বিপরীত শব্দ কি? সাহস। যে কোনো বিপদে মন থেকে সাহস হারাতে নেই। দয়ালু, নির্দয়। তাহলে হাজী মোহাম্মদ ছিল কিন্তু দয়ালু। দয়ালুর বিপরীত কি হয় তাহলে? নির্দয়। অসহায় জীবজন্তুর প্রতি আমরা কখনো নির্দয় হওয়া উচিত নয়। কান্না, সবাই জানি হাসি। কষ্টের পরেই শিশুর মিষ্টি মধুর হাসি আমাদের হৃদয়ে শান্তি আনে। প্রচুর, অল্প। মহৎ গুণ অর্জনে অনেক বেশি সম্পর্ক নয়, অল্প ইচ্ছাই যথেষ্ট। তাহলে আশা করি আমাদের শব্দের বিপরীত শব্দগুলা ভালো করে দেখেছো। দয়ালুটা একটু খেয়াল রাখবা। দয়ালু শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্দয়। আমার সাথে একবার বলো, দয়ালু শব্দের বিপরীত শব্দ কি? নির্দয়। ওকে, সো আমাদের অনুশীলনী কিছু প্রশ্ন উত্তর আছে যেটা আমরা এখন সমাধান করব। এবং আমি কিন্তু অনুশীলনী যে মূল উত্তরটা আছে তার আগে একটু আন্ডারলাইন বা হাইলাইট করে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন এমন হয়েছে, হাজী মোহাম্মদ মহসিন কেমন জীবনযাপন করতেন? তাহলে হাজী মোহাম্মদ মহসিন কিন্তু প্রচুর ধন সম্পদের অধিকারী ছিলেন। এমনকি তার পিতার কাছ থেকেও তিনি কিন্তু প্রচুর ধন সম্পদ পেয়েছেন। কিন্তু তারপরেও তিনি অত্যন্ত সাধারণ এবং অনাড়ম্বর জীবনযাপন করতেন। তিনি বিলাসবহুল
জীবনযাপন পছন্দ করতেন না। তার টাকা পয়সাটা তারা কিন্তু খরচ করেছিল মানুষের উপকারে, মানুষের কল্যাণে। এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর দেখো, হাজী মোহাম্মদ মহসিন ঘুম ভেঙে গিয়েছিল কেন? গভীর রাতে অথবা শেষ রাতে নিজের ঘরে খুটখাট শব্দ শুনে পেয়ে চোরের উপস্থিতির আশঙ্কায় হাজী মোহাম্মদ মহসিনের কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল। চুরি করতে আসা লোকটির হাজী মোহাম্মদ মহসিন কি পরামর্শ দিয়েছিলেন? মহসিন চোরটিকে ক্ষমা করে দিয়েছিলেন, ক্ষমা করে তাকে চরম দারিদ্রতা দূর করার জন্য কিছু অর্থ দেন। কারণ সে যদি এই চরম দারিদ্রে আবারও থাকে, সে কিন্তু আবার চুরি কাজে বা এমন খারাপ কাজে লিপ্ত হতে পারে। তাকে কি করলো? তাকে আর কখনো চুরি না করে গ্রামের বাজারে একটা ব্যবসা শুরু করে চমৎকার এবং সৎ পরামর্শ দেন, এবং তাকে কিছু কিছু অর্থও প্রদান করা হয় যাতে ব্যবসাটা শুরু করতে পারে। এর পরবর্তীতে আমরা ঘ নম্বর প্রশ্ন দেখো, হাজী মোহাম্মদ মহসিন কেন দানবীর বলা হয়? তাহলে আমাদের তাকে কিন্তু দানবীর মহসিন বলা হয়। দানবীর কেন বলা হয় এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তিনি হাজী মোহাম্মদ মহসিন নিজের বিপুল ধন সম্পদ নিজের আরামায়েশের জন্য ব্যয় না করে সম্পূর্ণ অংশই দরিদ্রের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। চিকিৎসা সেবা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাজে জাকাতের দান করতে গিয়েছেন। এই জন্য কিন্তু তাকে দানবীর বলা হয়। মহসিন সত্যিকারের মহৎ, এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? তাহলে অপরাধীকে শাস্তি না দিয়ে তার অভাব দূর করে তাকে সঠিক পথে ব্যবসা করার উপায় বলে দিয়েছিলেন মহসিন। অপরাধ সংশোধন করার জন্য এই অনন্য ক্ষমাসুন্দর উদার হৃদয়কেই সত্যিকার মহৎ বলা হয়। আশা করি তুমি বাসায় প্রশ্নগুলো গাইড থেকে হোক বা আমাদের স্লাইড থেকে হোক একবার দেখলে তোমার কিন্তু পরীক্ষায় লেখার স্পিডটা বা লেখার যেই অভ্যাসটা এটা কিন্তু আরও ভালো হবে। এর পরবর্তীতে তোমাদের কিছু বিরাম চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন বিষয়গুলো বুঝিয়ে দিব। তোমাদের কিন্তু পরীক্ষায় উদ্ধৃতি চিহ্ন আসে। তাহলে দেখো, আমরা যখন একটা বাক্যে পুরোপুরি থেমে যাই, দেখো লোকটি ভয়ে কাঁপছে, তাহলে সব কিছু থেমে গেলাম, তাহলে এটা দাঁড়ি হয়। মহসিন বললেন, তুমি ঘরে ঢুকেছো কেন? তাহলে যদি কারো উক্তি দেখি, উক্তির কিন্তু আমরা এখানে কোলন দিয়ে প্রথমে দুই পেশে দুটো কোলন দিতে হয়। এটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। কোর্স দিতে হয়, ক্লোন হচ্ছে অন্যটা। কালকে আমি তোমাকে একটু পরে আমি তোমাকে বোঝাবো। চলো প্রথমে আমরা আমাদের বিরাম চিহ্নগুলো দেখে নেই। দাড়ি, এই যে দাড়ির সংকেত দেখতে পাচ্ছ। কমা সংকেত দেখতে পাচ্ছ। প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক। বিস্ময়বোধক চিহ্ন দেখতে পাচ্ছ। উদ্ধৃতি চিহ্ন দেখতে পাচ্ছ। সেমিকলন, তাহলে সেমিকলন কিন্তু এইটা, আর উদ্ধৃতি চিহ্ন কোনটা? এইটা। যখন কেউ কোনো বাক্য বলে, তাকে কিন্তু ওই বাক্য যে কথাটা বলেছে ওই এক্সাক্ট বাক্যটা কিন্তু আমরা উদ্ধৃতি চিহ্নর মধ্যে রাখি। যেমনটি দেখতে পাচ্ছ, মহসিনের কথা মহসিন বললেন, কমা দিয়ে আমরা কিন্তু উদ্ধৃতি চিহ্নর মধ্যে ওই কথাটা রেখেছি যে কি বললেন। এরপর দেখো, লোকটির কথাটাও কিন্তু আমরা একটু উদ্ধৃতি চিহ্ন মধ্যে রেখেছি। অভাবের কারণে চুরি করতে এসেছি কমা তারপর হুজুর। এখন দেখো, আমরা কিন্তু দাড়ির পরে উদ্ধৃতি চিহ্নটা দিয়েছি, এটা একটু খেয়াল রাখবা। আমাদের একটা বাক্য শেষ হওয়ার পরে দাড়ি দিব, তারপরে উদ্ধৃতি চিহ্ন দিব। এরপর দেখো, মহসিন লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন, তার দয়া হলো। আবার একটা সম্পূর্ণ বাক্য দাঁড়িয়ে দিলাম আমরা। তিনি তাকে টাকা পয়সা দিলেন, দাঁড়িয়ে দিলাম, বললেন। তাহলে কে বললো এটা? মহসিন বললো। তাহলে কেউ যদি কোনো বাক্য বলে তাহলে আমরা কিন্তু সেটা উদ্ধৃতি চিহ্ন মধ্যে রাখবো। এখন দেখো, আর চুরি করো না, এটা একটা সম্পূর্ণ বাক্য, কথা বলার মধ্যে দাঁড়িয়ে দিলাম আমরা। এই টাকা দিয়ে কিছু কিনে নেও, এটাও একটা সম্পূর্ণ বাক্য, আমরা দাঁড়িয়ে দিলাম। গ্রামে একটা বাজার দাও, ব্যবসা শুরু করো। এই যে 4টা বাক্য বললো, বাক্য বলার পরে তার কিন্তু কথা শেষ হয়ে গেল, এই জন্য আমরা উদ্ধৃতি চিহ্ন দিয়েছি শেষে দাড়ির পরে। আশা করি তুমি আমাদের এই যে বিরাম চিহ্নর এটা ভালো করে বুঝতে পেরেছো, এবং সবসময় রাখবা বিরাম চিহ্ন তাহলে দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, সেমিকলন। আজকে চমৎকার পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা করা। দানবীর মহসিন কিন্তু জীবনের বেশিরভাগ সময় মানুষের উপকারে, মানুষের ক্ষমাশীলতা বা উপকার, বিভিন্ন গুণে মানুষকে উপকার করার কাজে লেগেছে। এই নীতি কিন্তু আমরা নিজের বাস্তব জীবনে প্রয়োগ করব। আমরা সবসময় মানুষকে
উপকার করার কাজে লাগবো, মানুষের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে অন্য একটা ক্লাসে।